বাড়ির ভিতরে ঢুকতে ভীষণ ভালো লাগলো রাউশির। কি সুন্দর বাড়ির ভেতরটা, নাকে ভেসে এলো একটি সুঘ্রাণ। এখন আপাতত অন্দরমহলে কেউ নেই। রাউশিকে গাড়িতে আটকে রেখেছিল মেহেরান, তাই তো দেরিতে প্রবেশ করায় কাউকে পেল না রাউশি। হেঁটে সামনে এগিয়ে যেতে একটি মেয়ের দেখা পেল। একটি ব্যাগ নিয়ে মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। রাউশির সামনে আসতে মেয়েটি সুন্দর হেসে বিনয়ীভাবে বলল, আপনি রাইসি আপু তাই না? রাউশি মাথা নাড়ালো। মেয়েটি আবারও হেসে বলল, আমি বিপাশা, আসুন আমার সাথে আসুন, আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। রাউশিও পেছন পেছন চলল মেয়েটার। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় বিপাশা মেয়েটাকে আবারও বলল, আপনার ব্যাপারে মায়ের কাছে অনেকবার শুনেছি, আপনি নাকি অনেক সুন্দর। আজ সামনাসামনি দেখে বুঝলাম আসলেই মুখে বলার চেয়ে বেশি সুন্দর। আমার চেয়ে সুন্দর তো হওয়ারই কথা। পুরুষালী আওয়াজ শুনতেই বিপাশা পেছনে ফিরে তাকালো। রাউশি বুঝলো এটা মেহেরান। চোখ ছোট ছোট করে পেছনে দেখলো। মেহেরান পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বিপাশা মুচকে হাসলো আর বলল, হ্যাঁ তাই তো, আমাদের মেহেরান ভাইয়ের যে। রাউশি লজ্জা পেল, মাথা নামিয়ে নিল, তবে মেহেরানকে গালি দিতে ভুলল না। মেহেরান রাউশিকে পাশ কাটিয়ে নিজের জন্য বরাদ্দ করা রুমটিতে চলে যায়। বিপাশা পুনরায় হাঁটা শুরু করে আর পেছন পেছন রাউশিও। রাউশি এবার জিজ্ঞাসা করে, তোমায় ঠিক চিনতে পারলাম না। আমি এই বাড়ির সবার ছোট মেয়ে, মেহেরান ভাইয়ের মামাতো বোন, অর্থাৎ উর্মিলা ফুফুর ছোট ভাই, অভ্র হালদারের বড় মেয়ে। রাউশি এবার চিনতে পারল। হাওলাদার বাড়ির কর্তা হলেন অনিমেষ হাওলাদার। ওনার 4 ছেলে মেয়ে, 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে অরুণ হাওলাদার, এরপর আমির হাওলাদার, এরপরে হলেন উর্মিলা হাওলাদার, আর সবার ছোট উর্বর হাওলাদার। রাউশিদের মতোই ওনাদেরও যৌথ পরিবার। অরুণ হাওলাদারের 3 ছেলে, আমিন হাওলাদারের 1 ছেলে 1 মেয়ে, আর সবার ছোট উর্বর হাওলাদারের 2 মেয়ে 1 ছেলে। বাড়ির কর্তা অনিমেষ হাওলাদারের মৃত্যুর পর এখন সবার বড় হিসাবে বাড়ির কর্ত্রী খাদেজা বেগমকেই মান্য করা হয়। এই যে ঢাকা থেকে একমাত্র মেয়ের পরিবারের সবাই ঘুরতে আসবে শুনে ভীষণ খুশি হন তিনি। সেই সকাল থেকে অপেক্ষা করছেন তাদের জন্য। অরুণ হাওলাদারের স্ত্রী নাজিয়া বেগম আর আমিন হাওলাদারের স্ত্রী সাইফা বেগম কত করে বলছেন যে বিশ্রাম নিতে, তবুও খোদেজা বেগম সেই সকাল থেকে বসার ঘরে অপেক্ষা করছেন, ছেলের বউদের কথাও শুনছেন না। বাড়ির ছোট বউ হালেমা বেগম গিয়েছেন নিজের বাপের বাড়ি, ওনাকেও বাড়িতে আসার জন্য হুকুম করেছেন খোদেজা বেগম। বিকেলের ভিতর এসে পড়বেন বলে জানিয়েছিলেন হালিমা। বিপাশা উর্বর হাওলাদার আর হালিমা হাওলাদারের মেয়ে, এটা রাউশি বুঝতে পারল। ওনাদের ফ্যামিলির কাহিনী উর্মিলা বেগমই শুনেছিলেন একদিন। হাঁটতে হাঁটতে রাউশির চোখ গেল সামনে বিশাল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টিং করা অবস্থায় এক যুবকের দিকে। উৎসুক হলো দৃষ্টি। পরক্ষণে মেহেরানের কথা মনে পড়ল। এদিকে বিপাশার সামনে শিহাবকে দেখে ডেকে উঠল, শিহাব ভাই দেখো, একটা জলজন্ত পুতুল এসেছে। শিহাব পেন্টিং করছিল। বিপাশার কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো রাউশিদের দিকে। বিপাশার পাশে অচেনা মেয়েকে দেখে ভ্রু কুঁচকাল। রাউশি বিপাকে পড়লেও বিপাশা টেনে নিয়ে গেল রাউশিকে শিহাবের সামনে। রাউশির অনিচ্ছাকৃতভাবে যেতেই হলো সামনে। শিহাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে এই তো কয়েক মাস আগে। এখন আপাতত বেকার আছে, তবে চাকরির খোঁজে আছে। বাড়িতে থাকলে পেন্টিং করেই দিন পার করিয়ে দেয়। হে বাড়ির একটা ছেলেও এখনো বিয়ে করেনি। শিহাব বাড়ির মেজকর্তা আমিন হাওলাদারের বড় ছেলে, আর বাড়ির সমস্ত ছেলেদের মাঝে সেজ ছেলে। খান পরিবারও মেহেরান যেমন সবার বড়, ঠিক মায়ের পরিবারের দিকেও মেহেরানই সবার বড় ছেলে। খুবই ভদ্র একজন ছেলে শিহাব, সাথে ভীষণ বুঝদার আর সরল প্রকৃতির। বিপাশা আর রাউশি সেখানে যেতেই শিহাব জিজ্ঞাসা করলো, ওকে। বিপাশা বলল, মেহেরান ভাইয়ের মেজ চাচার মেয়ে মৌরি খান রাউশি। শিহাব এবার সুন্দর একটা হাসি দিয়ে বলল, হাই রাউশি, আমি শিহাব। রাউশি সৌজন্য হাসলো শুধু আর বলল, হ্যালো। পেছন থেকে আবারও একটি মেয়ের কণ্ঠ শোনা গেল, এই বিপাশা, কেউ? বিপাশা সহ রাউশিও পেছনে ফিরে তাকালো। মডার্ন ড্রেস পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ তার চাহনি রাউশির উপর নিক্ষিপ্ত। শিহাব আবারও নিজের কাজে মন দিল। বিপাশা হেসে বলল, সাইমা আপু, এই হলো রাউশি, তোমরা সমবয়সী।
মেহরান ভাইয়ার মেজো চাচার মেয়ে। ওই যে বড় মা সবসময় যার প্রশংসা করে, এই তো রাউসি। সাইমা শিহাবের ছোট বোন। সাইমা এগিয়ে আসলো, উপর নিচ রাউসিকে একবার দেখলো। রাউসি বিব্রত বোধ করলো। সাইমা ঘাড় এলিয়েই বলে, প্রশংসনীয় এমন কিছুই তো চোখে পড়ল না। রাউসি চোখ তুলে তাকালো। মেয়েটার কথায় স্পষ্ট অন্য কিছু আছে। বিপাশা সহ শিহাব তারা কিছুটা ইতস্তত বোধ করলো রাউসির সামনে সাইমার এমন আচরণে। শিহাব গম্ভীর আওয়াজে বলল, সাইমার রুমে যা। সাইমা আবারও তীক্ষ্ণ চাহনিতে দেখলো রাউসিকে আর বলল, পরের বার যেতে আমার সাথে তোমার দেখা না হয় রাউসি। রাউসি বিরক্ত হলো। এই মেয়ে শুরুতেই এমন ফালতু কথাবার্তা বলছে কেন? সমস্যা কি এর? রাউসিও পাল্টা জবাবে বলল, আমারও ইচ্ছে নেই, ধন্যবাদ। কথাটা শুনে পেছনে থাকা শিহাব আড়ালে মুচকে হাসলো। তার বোন যে কি পরিমাণ হিংসুটে সেটা বাড়ির সবাই জানে। বিপাশার হাসি পেলেও হাসতে পারল না। পাছে সাইমা আবার মেরে না বসে। সাইমা গলা উঁচিয়ে বলে, এটা আমার বাহ। বাকি কথাটা বলার আগেই সেখানে উপস্থিত ঘটে মেহেরানের। আসতে না আসতে অতিথির সাথে এমন ব্যবহার! আমার জানা মতে মেজো মামা একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কিন্তু ওনার মেয়ের স্বভাব যে এমন সেটা প্রত্যাশার বাইরে ছিল। শিহাব মেহেরানের কণ্ঠ শুনে এগিয়ে এলো আর মেহেরানের সাথে হ্যাংশিক করে কোলাকুলি করলো। সাইমা মেহেরানের দিকে একবার ভালোভাবে তাকালো, চোখ কোনোভাবে সরিয়ে ঝামটা মেরে সেই স্থান থেকে ত্যাগ করলো। মেহেরান রাউসির দিকে এমনভাবে তাকালো যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। এদিকে রাউসি ভোরকে গিয়ে বিপাশাকে বলল, চলো আমার রুমটা দেখিয়ে দাও, টায়ার্ড লাগছে। বিপাশা আর রাউসি চলে গেল। শিহাব কিছুক্ষণ মেহেরানের সাথে কথা বলল। বিপাশা রাউসিকে তার রুমটা দেখিয়ে দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই তার হাতের টান দিয়ে কেউ অন্য পাশে নিয়ে যায় বিপাশাকে। বিপাশা দেখলো এটা উজান। বিপাশা মুখ ফুলিয়ে বলল, ভয় পাইলে দিয়েছি ভাইয়া। একটু একটু ভয় পেতে হয় মাঝে মধ্যে। বলে বিপাশার মাথায় গাঁটটা মেরে বলল, বড় হয়ে গেছিস দেখছি, মোটাও হয়ে গেছিস, গালগুলো ফুলে গেছে তোর। বিপাশা রেগে গেল, মুখ অন্যদিকে ঘুরিয়ে চলে যেতে নিলেই আবারও হাত টেনে ধরল উজান। বলল, এই দাঁড়া দাঁড়া, এত রেগে যাস কেন? তুই তো আগে রাগী ছিলি না, এমন রাগী হলি কবে থেকে? বিপাশা দাঁত কিরমির করেই বলল, বড় হয়েছি, মোটা হয়েছি, তাই রাগিও হয়েছি। উজান গালে হাত দিয়ে বলল, হ্যাঁ এটাই ঠিক বলেছিস, তবে চিন্তা করিস না, এবার তোকে ঢাকায় নিয়ে গিয়ে জিমে ভর্তি করিয়ে দেবো, কি বলিস? আরো বেশি খেপে গেল বিপাশা, চোখ রাঙিয়ে হাত ছাড়িয়ে চলে গেল অন্যদিকে। উজান ভাবলো রাগের কি আছে। তখনই সেখানে তানজিম এসে উজানের পিঠে চাপড়ে বলল, শালা, আসতে না আসতেই ট্যাঙ্কি মারা শুরু। তুই না জীবনও ভালো হইতি না। আমি তো রাস্তায় টেম্পু চালাই সবার সামনে, কিন্তু তুই তো অলিগলি দিয়ে টেম্পু চালাস শালা, আমি কি বুঝি না মনে করো? মেহরান সেদিক দিয়ে রাউসির রুমের দিকে যাচ্ছিল। এ দুজনের কথা শুনে থেমে গিয়ে গম্ভীর আওয়াজে বলল, বাবা আর ছোট চাচা কি জানে তোরা টেম্পু চালাচ্ছিস? এমনিতেও তো বেকারই আছিস, কবে কবে টেম্পু কিনলি? মেহরানকে দেখে তানজিম উজান সোজা হয়ে দাঁড়ালো। দুজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ঢোক গিলল। উজান আমতা আমতা করে বলল, আসলে তুমি তো গহীন জলের মাছ, তাই আমরাও টেম্পু চালিয়ে আনাচে কানাচে বিভিন্ন এক্সপার্টদের কাছে গিয়ে শিখেছিলাম কিভাবে গহীন জলের মাছ হওয়া যায়। মেহরান থমকে বলল, চুপ কর, এখান থেকে যা। তানজিম বলল, হ্যাঁ এই তো যাচ্ছি। বলেই দুজনে চলে গেল বিড়বিড় করে কিছু বলতে বলতে। মেহরান সোজা রাউসির রুমের সামনে যেতেই আবার দেখতে পেল নুজাইসকে ফোনে কথা বলে বলে নিচের দিকে যাচ্ছে। মেহরান ভাবলো আগে রাউসিকে একটু হুমকি ধুমকি দিয়ে তারপর নুজাইসের কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। রাউসির রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ালো। রাউসি ভাবলো বিপাশা এসেছে হয়তো, তাই দরজা খুলতেই মেহরানকে দেখে আবারও দরজা লাগাতে যাবে। তার আগে মেহরান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে দরজা লক করে দিয়ে রাউসির দিকে এগিয়ে গেল। রাউসি পেছোতে পেছোতে দেওয়ালের সাথে পিঠ ঠেকালো। মেহরানের সাথে রাউসির দূরত্ব খুব বেশি নয়। মেহরান কিছুক্ষণ চুপ করে রাউসিকে দেখলো। রাউসিও তার দিকে তাকিয়ে, চোখ নামালো না মেয়েটা। সেও তাকিয়ে দেখলো আজ মেহরানকে। মেহরান বলল, নিষেধ করেছিলাম। আমার কোনো দোষ নেই, বিপাশাই তো। রাউসির ঠোঁটে নিজের তর্জনে রাখলো মেহরান। এবার রাউসি কিছুটা হলেও কেঁপে উঠল। অবাধ্য অনুভূতিগুলো আবারও ধরফর করে উঠল। ঠোঁট জোড়া কাঁপছে রাউসির। মেহরান আরেকটু এগিয়ে গিয়ে
রাউশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চল আজই বিয়ে করে ফেলি, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। অনেকদিন যাবৎ রাউশিকে ভার্সিটিতে না দেখে আয়াস এবার ভীষণ কৌতূহলী হলো। রাউশির এক ফ্রেন্ডের থেকে অবশ্যই জেনে নিল রাউশি সিলেট গিয়েছে। আয়াস মনে মনে খুশি হলেও কষ্ট পেল। আজকাল রাউশির কথা যখন তখন মনে পড়ে। খারাপ লাগলেও আবার রাউশির নতুন জীবনের জন্য নিজেও খুশি হয়ে যায়। সে তো নিজের জীবন নিজেই শেষ করেছে, রাউশিকে পেয়েও রাখেনি নিজের বন্ধনে। ভাবলেই হতাশাগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। আয়াস সব সময় দোয়া করে রাউশির নিজের জীবন নিয়ে ভালো থাকুক, ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হোক রাউশির। এই মনস্কামনা করলে মনটা হালকা হালকা লাগে আয়াসের। অনিমার কথা মনে পড়ল আবার। মেয়েটাকে ডিভোর্স দিয়েছে আয়াস। এর কারণ অনিমা আমেনা বেগমকে মেরে ফেলার চেষ্টা করেছিল সেদিন। আয়াস ভার্সিটিতে গিয়েছিল সেদিন। বাড়িতে অনিমা আর আমেনা বেগম অসুস্থ থাকায় বিছানায় শয্যাশায়ী। এদিকে অনিমা একটা কাজ করতেও নারাজ। আমেনা বেগমকে ডাকলে আমেনা বেগম অসুস্থ শরীর নিয়ে কাজ করতে বারণ করলেই অনিমা রেগে যায়। ভীষণ আজে বাজে কথা বলতে থাকে। তা সহ্য করতে না পেরে আমেনা বেগম প্রতিবাদ করলে অনিমা রেগে গিয়ে মারার জন্য উদ্যত হয়। সঠিক সময়ে আবার দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে পড়ে আরিশা। আর চেঁচামেচির শব্দ শুনে মায়ের রুমে গেলে ভাবির এমন রূপ দেখে নিজেও চমকে যায়। বিকেলে আয়াস আসতেই সমস্ত কথা জানায় আরিশা। আয়াস ভীষণ রেগে গিয়ে অনিমাকে চর মেরে বসে আর বাড়ি থেকে বেরিয়ে যায়। অনিমাও অবশ্য থাকেনি, সে নিজেও চলে গেছে ড্যাং ড্যাং করে। কারণ অনিমার অন্য এক ছেলের সাথে অ্যাফেয়ার চলছিল কিছুদিন যাবৎ। আয়াস কিছুটা বুঝলেও প্রতিবাদ করেনি, কারণ সে নিজেও তো এমন করেছে। ডিভোর্স হয়ে গেছে তাদের। এই তো আজ সকালেই কাজটা কমপ্লিট হলো। আয়াস মনে করলো সে এখন ঝামেলা মুক্ত। জীবনটা আরেকবার দেখবে সে, তবে জীবনে আর কাউকে ঠাঁই দিতে পারবে না সে। দুজন এসেছে তার জীবনে, একজন হীরা তো অন্যজন কাচের এক টুকরো। হীরা পেয়েও নিজের কাছে রাখতে পারেনি আয়াস। এই আক্ষেপটাই হয়তো তার আজীবন থেকেই যাবে। তবে এর চেয়ে আর কোনো আক্ষেপ বা আফসোস নেই। নিজের পরিবারের সদস্যদের ভালোভাবে খেয়াল রাখার দৃঢ় পরিকল্পনায় মত্ত হয়েছে। বাবার কথা মনে পড়লে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসে। তার বাবাকে খুব করে বলতে ইচ্ছা করে, বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি সেদিন আমার জন্য সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে, কিন্তু সেটা আমি বুঝতে খুব দেরি করে ফেলেছি। জানি তুমি আমার উপর রেগে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছ। তবে বাবা, পারলে আমায় ক্ষমা করে দিও। এখন দেখো আমি অনেক ভালো আছি। শুধু দুইটা আক্ষেপ জীবনে, এক তোমার কথার মূল্যায়ন না করা, আর রাউশিকে পেয়েও হাতছাড়া করা। এছাড়া আর কিছু নেই। ওপারে ভালো থেকো। আয়াসের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল পুনরায়। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভালো থেকো বাবা। আমি মা আর বোনকেও ভালো রাখবো। ওদিকে তোমার প্রিয় রাউশিও ভালো আছে। আমিও ভালো থাকবো তোমাদের ভালো থাকা দেখলে। ঠিক এই সময় রৌদ্র উজ্জ্বল দিন। শীতের আগমনে বাতাস বহমান। তাছাড়া গ্রামের এত সুন্দর পরিবেশে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। রাউশিরও মনটা ভীষণ ভালো। মাকে বলে একটু আগেই এক মগ কফি আনিয়েছে। তার রুমে লাগোয়া একটি বারান্দা আছে। বারান্দায় একটি বেতের চেয়ার রয়েছে। সেখানে খোশ মেজাজে বসে রাউশি, হাতে কফির মগ। বাহির থেকে পাখির করতান, স্নিগ্ধ শুদ্ধ হাওয়া। ঝলমলের দিন যেন এক কল্পনায় উপমা। রাউশি কফির মগে চুমুক দিয়ে চোখ বুজে বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁটে হাসি ফোটায়। তখনই চোখ যায় নিচে। উজানকে দেখলো জোরে জোরে হাঁটছে। তার সামনেই আবার বিপাশা। এবার চক্ষু কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল যেন। ঠোঁট আপনা আপনি ফাঁক হয়ে যায়। এদিকে উজান বিপাশাকে ডাকছিল, কিন্তু বিপাশা পাত্তা না দিয়ে চলে যাওয়ায় উজানও বিপাশার পিছু নিয়েছে আর ডেকেই চলেছে, এই বিপাশা দাঁড়াও। তবে বিপাশা তো সোনার মেয়ে না। তার অভিমান হয়েছে এই উজান ভাইয়ের উপর। আজ কত বছর পর এলো, আর এসে তার প্রতি এমন মন্তব্য। ভাবতেই বিপাশার গা জ্বলে উঠল। তখনই পেছনে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, আমার পিছু করা বন্ধ করুন। উজান ভুলে শোনায় জিজ্ঞাসা করলো, কিসের হিসু? এটা শুনে প্রচন্ড ক্ষেপে গেল বিপাশা। ছি, বলেই দ্রুত পায়ে এগোতে শুরু করলো। উজান বুঝলো না ছি বলার কারণ। বিপাশা এসব কি বলছে আজকাল? মেয়েটা কি কয়েক বছরই পাগল হয়ে গেল নাকি?
এত তাড়াতাড়ি যদি মাথায় এমন সমস্যা হয় তাহলে বাকি জীবন কাটাবে কিভাবে? পরক্ষণে ভাবল, ভালোবাসার মানুষ পাগল হোক বা পশু, ভালোবাসা থাকলে আজন্ম কাটিয়ে দেওয়া সম্ভব। ভেবেই মন নেচে উঠল উজানের। আবারও পিছু ডাকতে ডাকতে এগিয়ে গেল। বাড়ির মানুষেরা সবাই ভেতরে আছে খোশগল্পে মেতে। এটাই সুযোগ মেয়েটাকে একটু একলা নিয়ে গিয়ে নিজের মনের ভাব প্রকাশ করার, নয়তো আর সময় পাবে না মন খুলে বলার। ভালোবাসি বিপাশা, এখন থেকে নয়, তোমায় সে ছোটবেলায় দেখছি যখন, তখন থেকে। কিন্তু এই মেয়ে যে পাগলামি আর তিরিং বিরিং করছে, উজানের মনে হচ্ছে না এই জন্মে বলা হবে। রাউশি দাঁড়িয়ে দেখতে লাগলো উজান বিপাশাকে। কিছুটা হলেও আঁচ করতে পারলো এই মেয়েকেই উজান ভাই পছন্দ করে। এই একটা জিনিসের কথাই বলেছিল তাহলে। বিপাশা মেয়েটা ভীষণ ভালো, ব্যবহারও অমায়িক, যা বানানোই যায়। এটা ভেবে মনে মনে হাসলেও তৎক্ষণাৎ মনে পড়ল সে কি ভাবছে। নিজের ভাবনাতে নিজের চোখ বড় বড় করে ফেলল। মাথা দুদিকে বারবার নাড়িয়ে নানা করতে থাকলো। আবার মেহেরানের মুখটা চোখের সামনে ভাসতেই উপর নিচ চাকিয়ে হে প্রকাশ করলো। পরে নিজের মনোভাবে নিজেই বিরক্ত হলো কিঞ্চিত। বিপাশা তার বাবার কাছে চলে গেল। উর্বর হাওলাদার বাগান পরিচর্যা করছিল। এই কাজ বন্ধের সময় উনি নিজেই করে থাকেন। এতে বাড়িতে মালি রাখার প্রয়োজন মনে করেন না। বিপাশা তার বাবার কাছে যেতেই উর্বর হাওলাদার মেয়েকে দেখেই হাসি খুশি হলেন। নিজের মেয়েদের সাথে তিনি বরাবরই বন্ধু সুলভ। মেয়েকে দৌড়ে আসতে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? বিপাশা একবার পিছু তাকালো। উজানকে দেখতে পেল না, হয়তোবা উর্বর হাওলাদারকে দেখে সরে গেছে। বিপাশা বাবার কাছে গিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কিছু না বাবা, চলো দুজনে মিলে কাজ করি। খুশি হলেন উর্বর সাহেব। তিনি বড় মেয়ের থেকে ছোট মেয়েকে একটু বেশি ভালোবাসেন, কারণ বিপাশা একদমই নম্র ভদ্র, অন্যদের মতো এত আহ্লাদীয় নয় আর না অহংকারী। মেয়ের দিকে এক পলক তাকালেন তিনি। সবে ভার্সিটিতে উঠেছে বিপাশা। উর্বর সাহেব ঠিক করলেন ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবেন। বাবা, খান পরিবারের সবাই কত ভালো, বড়রাও কত ভালো, কি সুন্দর কথা বলে, আর ছেলেমেয়েরাও এক একজন খুবই ভালো। মেয়ের কথায় হুঁশে ফিরলেন উর্বর সাহেব, হেসে বললেন, তোর ফুপ্পু আসলে সৌভাগ্যবতী, এমন এক পরিবার পেয়েছি। নয়তো এত বনেদি পরিবার হওয়া সত্ত্বেও আমাদের এই গ্রাম্য পরিবারের মানুষের সাথে কত ভালো ব্যবহার করছেন। চোখ ছোট ছোট করলো বিপাশা, বলল, আমরাও কম কিসের। মেয়ের কথায় হাসলেন উর্বর সাহেব। বিপাশা আবারও বলল, ওনাদের পরিবারের সবাই কত সুন্দর সুন্দর, বিশেষ করে রাউশি আপি তো অনেক বেশি সুন্দর। উর্বর সাহেব গাছে পানি দিতে দিতেই বললেন, মেয়েটাকে আমিও ছবিতে ছাড়া কখনো দেখিনি, আজ দেখলাম। যেমন নম্রভদ্র, তার ব্যবহার ঠিক তেমনি রূপে গুণে সবকিছুতেই পরিপূর্ণ যেন। মাথা নাড়ালো বিপাশা, বলল, আমার মনে হয় কি যেন বাবা, মেহরান ভাই। বাকি কথাটা বলার আগে সেখানে মেহেরান উপস্থিত হলো আর বিপাশার মুখের কথা কেড়ে নিয়ে কথা ঘুরিয়ে উর্বর সাহেবকে বলল, মামা, আপনি দেখি আরো ইয়াং হয়েছেন। কারোর কথা শুনে দুজনে মেহেরানের দিকে তাকালো। উর্বর সাহেব মেহেরানকে দেখেই চমৎকার হেসে বললেন, আরে ইয়াং ম্যান যে, আমাদের জীবন তো শেষের দিকে। ইয়াং কোথায়, মাথার চুল দেখো সব পেকে গেছে। মেহেরান আরও এগিয়ে আসলো। শুরু হলো তাদের মাঝে কথাবার্তা। উজান বিপাশাকে মামার কাছে যেতে দেখে থেমে যায় সে। হতাশ মনে হাতটা একবার উঁচিয়ে আবারও নামিয়ে নেয়। বিষণ্ণ মনে পেছনে ফিরে তাকাতে দোতলায় একটি রুমের বারান্দায় গিয়ে চোখ গেল। রাউশি হাত নাড়ছে তার দিকে দৃষ্টি আকর্ষণের জন্য। উজান হতাশ চোখে তাকালো। রাউশির উপর থেকেই বলল, দেখে ফেলেছি। এপাশে মানুষজন নেই, তাই কারোর শোনার প্রশ্ন একটা আসে না। উজান মাথা নামিয়ে কপালে হাত দিয়ে গলা উছিয়ে বলল, সবই কপাল রে, রাউশি কপাল। রাউশি একটু গলা উঁচিয়ে বলল, চিন্তা করো না, এখন তোমারই দিন চলছে, চালিয়ে যেতে থাকো। সফলতা এই তো ধারে কাছেই, তাই শুভকামনা তোমায় ভাই। উজান রাউশির কথাটা শুনে খুশি হলো। রাউশিকে হাত দিয়ে ফ্লাইং কিস দিল, তাই যেন হয় বলে চলে গেল অন্য পাশে। রাউশি কফির মগে আরেক চুমুক দিয়ে কফিটা গিলে একবার হাসলো। ভাবলো, আহা, ভালোবাসা কি সুন্দর।
অন্যের জন্য শুভকামনা জানাচ্ছেন, নিজের জন্য কবে জানাবেন? পুরুষালী কণ্ঠস্বর শুনে আওয়াজটা ঠিক কোন দিক থেকে এলো সেটা বুঝে বাম পাশে ফিরে তাকালো রাউশি। তার রুমের বারান্দার সাথে অপর পাশের বারান্দাটা খুব কাছাকাছি। চোখ সেদিকেই পড়তে অচেনা এক পুরুষকে দেখে হকচকালো রাউশি। কালো পাঞ্জাবি পরনে, রিমলে চশমা, ঝাঁকড়া চুলের এই পুরুষকে দেখে রাউশি প্রথম দেখায় চিনতে পারল না। একে দেখেনি আজ সকাল থেকে। দেখতে কিছুটা এই বাড়ির বড় কর্তা অরুণ হাওলাদারের মতো। রাউশি শুনেছে অরুণ হাওলাদারের 3 ছেলে। বড় ছেলের নাম আরুষ, যে কিনা মেহেরানের থেকে কয়েকদিনের ছোট মাত্র। ভাইদের আগে উর্মিলার বিয়ে হয়ে যাওয়ায় ছেলে মেয়েদের দিকে ভাইদের আগে এগিয়ে গেছেন উর্মিলা বেগম। আরুষ সিলেট শহরে থাকে একা, সেখানে তার ব্যবসা আছে নিজস্ব। মেজো ছেলের নাম আবির। আবির নাকি উজানের থেকে 1 বছরের বড়। সে প্রফেসর হিসাবে একটি সরকারি কলেজে চাকরিরত। আর ছোট ছেলে আসিফ, ছেলেটা রাউশির থেকে বছর 2 ছোট। রাউশি ভাবল আরুষ যেহেতু সিলেট শহরে থাকে আর আসিফ যেহেতু তার নিজের থেকেও ছোট, তাহলে এই ছেলেটা তাদের দুজনের মাঝে কেউ না। আর বাকি থাকে আবির, তার মানে এই ছেলে আবির। সকাল থেকে তো দেখেনি রাউশি। বাড়ির সবার সাথে পরিচিত হয়েছে রাউশি, শুধু ছেলেদের বাদে। কারণটা অবশ্য মেহেরান। তবে যতই উপেক্ষা করুক, বারবার এই বাড়ির ছেলেদের সাথেই তার অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয়ে যাচ্ছে। আবির রাউশিকে ভাবনায় ভূত থাকতে দেখে কথা পাল্টে জিজ্ঞাসা করলো, কেমন আছেন রাউশি খান? রাউশি সবিত ফিরে পেল। বোকা বোকা হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা কেমন? আবির রাউশির বোকা হাসি দেখে নিজেও হেসে ফেলল, তবে নিজেকে সামলে বলল, আমিও আলহামদুলিল্লাহ। রাউশি ওহ আচ্ছা বলে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সাথে পরে কথা হবে, আমি একটু ব্যস্ত আছি। আবিরও কিছু বলল না, আবারও মাটিতে বসে পড়ল ছবিটি হাতে নিয়ে। অনেকক্ষণ যাবৎ ফ্লোরে বসেছিল একটি ছবি হাতে। ছবিটি আজ দুপুরে তোলা। প্রফেসর হওয়ায় পাশাপাশি ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসে আবির। হাতে থাকা ছবিটি নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ পাশের বারান্দা হতে মেয়েলির আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। নিচে তাকিয়ে দেখে ফুফাতো ভাই উজান চলে যাচ্ছে। এদিকে পাশের বারান্দায় মেয়েটিকেও সে চেনে, নাম রাউশি খান। খান বাড়ির পরিবারের মানুষদের এই বাড়িতে অনেকবারই কত সত্য আলোচনা হয়েছে। সেই সব আলোচনায় আবির সামিল ছিল বলেই এই চেনা। তাই সেই কথাটি বলেছে রাউশিকে, মজার ছলে বলেছে কথাটি। না জানি রাউশি আবার কি ভাবলো নাকি। রাউশি সোজা নিচে নেমে এলো, দেখলো সবাই কথা বলা বলিতে ব্যস্ত। এক একজন এক এক রকম ভাবে গল্প করছে। রাউশি তাদের পাশ কাটিয়ে বাহিরে বেরিয়ে এলো। বাহিরে আসতেই দেখা হলো বিপাশার সাথে। বিপাশার হাতে 2টো লাউ দেখে রাউশির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি বাজার থেকে কেনা নাকি বাড়িতেই ফলন? বিপাশা খুশি খুশি জবাব দিল, আমাদের বাড়িরই। চলুন রাউশি আপু, আপনাকে আমাদের বাড়ির পেছনের দিকে সবজি ক্ষেতটা দেখিয়ে আসি। বেশি বড় নয়, আবার ছোট না। চলুন সই, আমি আর বাবা মিলে করেছি সব। বলেই প্রাণ খোলা হাসলো আর বলল, আপনি অপেক্ষা করুন, আমি আসছি, ওয়েট। তারপর চলে গেল লাউ 2টো ভিতরে রাখতে। বিপাশার কথা মতো রাউশি একটু সাইডে দাঁড়িয়ে থাকলো। আশেপাশে চোখ দিতেই চোখ গেল তানজিমের দিকে। একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। পরনে একটি সাদা লুঙ্গি, লুঙ্গির এক মাথায় হাত দিয়ে ধরা। রাউশির হাসি পেল, তাড়াতাড়ি ফোন বের করে একটি ছবি তুলে নিল তৎক্ষণাৎ। তখনই আবার বাড়ি থেকে গান গাইতে গাইতে বের হলো নাহিন। নাহিনও লুঙ্গি পরেছে। ছেলেটাকে দেখতে কেমন অন্যরকম লাগছে। রাউশির হাসি পেল আর হেসেও ফেললো। হাসির আওয়াজ শুনে নাহিন পাশে ফিরে তাকালো। রাউশিকে দেখে কপাল কুঁচকে কাছে এসে জিজ্ঞাসা করলো, ছাগলের মতো ব্যবহার করছিস কেন, সমস্যা কি? রাউশি হাসতে হাসতেই বলল, তোকে লুঙ্গিতে একটুও মানায়নি। নাহিন নিচের দিকে তাকালো, লুঙ্গি নেড়ে চেড়ে দেখলো, মুখ ফুলিয়ে বলল, আমায় তো তাও দেখতে খারাপ লাগছে, তুই পরলে তো জঙ্গলির মতো লাগতো। রাউশি নাহিনের মাথায় গাঁটটি মেরে বলল, আমি মেয়ে, লুঙ্গি পরার কোনো চান্সই ওঠে না, আর জঙ্গলি তো দূরে থাক। এই শর্ত আমার যেতে দে। সকালে আসলাম এখানে, মন তো একটা মেয়েকেও দেখতে পেলাম না।
এমন অসুখ জীবনে নিয়ে যে বেঁচে আসি এই ঢের। দাঁড়া, ফুপুকে বলে দিব এই কথাগুলো। নাহিন যেতে যেতে বলল। তুই বলে দিলে আমিও বলে দিব মামাকে। রাউসি পেছন থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো। কি? নাহিন যেতে যেতেই চেঁচিয়ে বলল। মেহেরান ভাই কোথায়? রাউসি বুঝতে পারলো নাহিন কি বলেছে। রাউসি এখন ভাবলো বলে দিলে কি হবে। হ্যাঁ, ওই একটু একটু লজ্জা পাবে। রাউসি ভাবতেও লজ্জা করলো। তার সংকোচবোধ এখনো কাটেনি। পূর্ব বিবাহিত নারী সে, তারপরও আবার ডিভোর্সি। এই পরিচয়ে সমাজে একটা অন্যরকম দৃষ্টি আছে তার উপর। ভাবতে আবার মনটা কেমন করে উঠে রাউসির। কিছুই ভালো লাগে না তখন। মেহেরানের কথা মনে পড়লে মনটা আনচান করে ওঠে। মানুষটা কি তার সাথে সত্যি আজীবন তার পাশে থাকবে, নাকি আবার সেও চলে যাবে? রাউসির মনে মেহেরানের জন্য ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়েছে। এখন যদি মেহেরান তাকে ছেড়ে যায়, রাউসি বেঁচে থেকেও মৃত ব্যক্তি হয়ে যাবে। এসব ভাবতে গা শিউরে ওঠে রাউসির। চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রাউসি হাত দিয়ে মুছল না। বিপাশার লাউগুলো বাড়ির রান্নাঘরে রেখে বেরিয়ে আসলো আর রাউসিকে একবার দেখে নিয়েই বলল, চলুন আপু। রাউসি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। বিপাশার কথা খেয়ালে আসেনি। বিপাশা রাউসিকে এমন অন্যমনস্ক দেখে পাশে গিয়ে হাত ধরে ঝাঁকালো আর বলল, এই রাউসি আপু, কি হয়েছে আপনার? রাউসি সবিত ফিরে পেল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিপাশার শেষের কথাগুলো শুনে বলল, তুমি সম্বোধন করো আমায়। আপনি সম্বোধনে না কেমন নিজেকে বয়স্কা বয়স্কা লাগে। বিপাশা হাত টেনে ধরে নিয়ে যেতে যেতেই বলল, ঠিক আছে আপু, চলো। মেহেরান দোতলায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল অফিসের কোনো এক বিষয়ে। এখান থেকে বাড়ির পেছনের দিকে সবজির ক্ষেতটা দেখা যায়। চোখ গেল কালো রঙের থ্রিপিস পরা রাউসির দিকে। বিপাশার সাথে ঘুরছে। বিপাশা হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। রাউসিকে কেমন মনমরা লাগছে। চুপচাপ মুখটা স্বাভাবিক রেখে দাঁড়িয়ে আছে। বিপাশা হাসলেও রাউসি হাসছে না। মেহেরান বুঝলো রাউসির মন খারাপ, তবে কি হয়েছে সেটা বুঝতে পারল না। কথা বলার মাঝেই পরে ফোন করছি বলে কল কেটে দিল। ভাবলো রাউসির কাছে যাবে, যেই ভাবা সেই কাজ। সিঁড়ি বেয়ে নামলো, তবে নিচে আসতে অরুণ সাহেব মেহেরানকে দেখতে পেয়ে ডাকলেন কাছে। মেহেরান না চাইতেও যেতে হলো। তোমায় সারাদিন দেখলাম না বাবা, কেমন আছো? ভালো আছি বড় মামা। শুনে ভালো লাগলো। তোমাদের ব্যবস্থা কেমন চলছে? মেহেরান গম্ভীর মুখে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালোই চলছে সব। অরুণ সাহেব আরও অনেক কথা বললেন। মেহেরান শুধু উত্তর দিয়ে যাচ্ছে। কথা বলতেও মন চাইছে না, কারণ মন তো পড়ে আছে রাউসির উপর। এদিকে হুনার তো কথাও শেষ হচ্ছে না। তার উপর যোগ দিলেন আমিন সাহেব। মেহেরান ভাবছে আদৌ কি যাওয়া হবে। ঘড়িতে সময় দেখলো 5টা বেজে যাচ্ছে। এই পরিবারের মানুষজন অনেক বেশি কথা বলতে পারে। তখনই মাহমুদ খানের আবির্ভাব ঘটে সেখানে। মাহমুদ খান বুঝতে পারলেন মেহেরান এখানে থাকতে ইচ্ছুক নয়, শুধুমাত্র সৌজন্যতার খাতিরে কথা বলে যাচ্ছে। কাছে এগিয়ে এসে মেহেরানকে দেখে মাহমুদ খান বললেন, তুমি কোথায় যাবি মেহরান? মেহেরান খুশি হলো খুব। একদিকে শ্বশুর, অন্যদিকে মেজ চাচা। সবাই চুপ হয়ে গেল তখন। কথা বলা থামিয়ে মেহেরানের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন। মেহেরান মুখে হাসি না ফোটালেও চক্ষু হেসে বলল, হ্যাঁ চাচা, আমার বাইরে একটু দরকার ছিল। ঠিক আছে, যা, দেরি করিস কেন? মেহেরান মনে মনে থ্যাঙ্কস আর একটা চোখ টিপ মেরে চলে গেল। আর সেটা অবশ্য সবার অগোচরে। মাহমুদ খান এবার কথা বলা শুরু করলেন হুনাদের সাথে। মেহেরান পায়ের গতি ফুল স্পিডে করে চলে গেল বাড়ির পেছনের দিকে। রাউসিরা তখনও সেখানে। রাউসিরা মেহেরানকে খেয়াল না করলেও মেহেরান তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে রাউসিকে। রাউসি তখনও মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। কালো ওড়নাটা পেছন থেকে এনে দুপাশে ভালোভাবে জড়িয়ে নিয়েছে ঠান্ডা লাগার কারণে। মেহেরান দেখলো আসলেই ঠান্ডা লাগছে। মেহেরান পাঞ্জাবি পরনে ছিল। এটা অবশ্য উর্মিলা বেগমই পরতে বলেছেন দুপুরে। সুপুরুষ লাগছে সেটা মেহেরান নিজেও জানে। দুপুরে ছোট মামার সাথে বাড়ির বাহিরে বেরিয়েছিল গ্রামটা দেখতে। তখন গ্রামের মেয়েদের দৃষ্টি আকর্ষণ যে সে খুব ভালোভাবেই করতে পেরেছে, এটা মেহেরান বুঝতে পারে। মেহেরান গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, পা দুটো আড়াআড়ি ভাবে রেখে। অপেক্ষা করলো রাউসিদের এদিকে আসার।
বিকেল হয়ে আসছে ভেবে রাউশিরা ফেরার পরিকল্পনা করলো। রাউশির সামনে তাকাতেই দেখতে পেল মেহেরানকে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের উপর। রাউশি নড়ে চড়ে দাঁড়ালো, এগিয়ে গেল সামনে। বিপাশা পাশাপাশি আসছে। মেহেরানের পাশে যেতেই বিপাশা বলল, ভাইয়া আপনি এখানে? মনের মানুষ যেখানে, আমারও সেখানে থাকাটা আবশ্যক। কথাটা ছোট করে বলাই বিপাশা শুনতে না পেলেও রাউশি মেহেরানের একটু কাছে দাঁড়িয়ে থাকায় রাউশি শুনতে পেল। চোখ তুলে মেহেরানের দিকে তাকাতেই মেহেরান বিপাশাকে বলল, বিপাশা, গ্যারেজে একটা বাইক দেখলাম, ওটা কার? এই বাড়িতে একমাত্র আবির ভাই বাইক ব্যবহার করে। বিপাশা জবাব দিল, ওটা আবির ভাইয়ার। ও ঠিক আছে, চলো। বলে দুজন হাঁটা ধরল বাড়ির দিকে। বিপাশা বাড়িতে ঢুকতে যাবে তখন মেহেরান বলল, বিপাশা তুমি বাড়িতে যাও, রাউশির সাথে আমার কথা আছে। বিপাশা মাথা নাড়িয়ে চলে গেল। রাউশি দাঁড়িয়ে থাকলো সেখানে। মেহেরান রাউশিকে একবার দেখে নিয়ে কল করলো উজানের নাম্বারে। উজানকে নিচে আসতে বলে উজান কিছুক্ষণ পর এলো। মেহেরান বলল, বাইকটা আমি কিছুক্ষণের জন্য নেব, আবিরকে সামনে নিস, আর আমাদের কথা জিজ্ঞেস করলে বাবাকে বলে দিবি সত্যিটা। উজান মাথা নাড়ালো দুষ্টু হেসে। মেহেরানের কাছে গিয়ে কানে কানে বলল, নিজের ব্যাপারে এত কিছু আর আমার বিষয়ে এখানেও না, এটা কিন্তু বৈষম্য ভাই। মেহেরান চোখ তুলে উজানের দিকে তাকালো। উজান কিছু না বলে মুখ ঘুরিয়ে চলে গেল। রাউশিকে মুক্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরান বলল, রাউশি বলতে চাইলো যাব না। এর আগে মেহেরান বলল, যেতে না চাইলে তুলে নিয়ে যাব। অগত্যা রাউশিও হাঁটা ধরল মেহেরানের পিছু পিছু। মেহেরান বাইকটা নিয়ে এলো। রাউশির পাশে এসে বলল, উঠে বস, বেলা আছে, 5টা বাজে সবে। রাউশি উঠল। মেহেরান গম্ভীর স্বরে বলল, পড়ে যাবি, ধরে বস। রাউশি ধরতে দ্বিধাবোধ করছে, অথচ মেহেরান তাকে এর আগে 2বার চুমু খেয়েছে, হাত ধরেছে। আর এখন কিসের এত দ্বিধাবোধ রাউশি নিজেও বুঝতে পারছে না। নিজের প্রতি নিজে রেগে যাচ্ছে, তবুও ধরল না। মেহেরান আবারও বলল, ধরতে বলছি রাউশি। তখনই সামনে থেকে আসলো নুজাইস আর শিহাব। দুজনের ভাব জমেছে বেশ। শিহাব নুজাইসকে গ্রামটা ঘুরিয়ে দেখালো। দুপুরে বেরিয়েছিল আর ফিরল এখন। নুজাইস আর শিহাব মেহেরান আর রাউশিকে দেখে এগিয়ে আসলো। নুজাইস রাউশিকে একবার দেখে মেহেরানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি। বাইকটা কার? আবিরের। ঠিক আছে যা। আর শোন, ওই যে বাজারটা পেরিয়ে একটা ছোট নদী আছে, ওইখানে যেতে পারিস। জায়গাটা আমিও ঘুরলাম, খুব সুন্দর। শিহাব মুসকে মুসকে হাসছে। মেহেরান লুকিং গ্লাসে রাউশিকে একবার দেখে নিল। থমথমে মুখে বসে আছে পেছনে। শিহাব ফোরন কেটে বলল, ভাইয়া নদীটা থেকে কিছু দূরে একটা রেস্টুরেন্ট আছে, চাইলে তুমি ভাবিকে নিয়ে সেখানে যেতে পারো। রেস্টুরেন্টটা কাপলদের জন্য। নুজাইস মুখ চেপে হাসলো। রাউশি প্রচুর লজ্জা পেল। মনে মনে বলল, এরা তো দেখি সব জানে। মুখ নামিয়ে অন্যদিকে ঘুরালো। মেহেরান লুকিং গ্লাসে দেখলো সেটা। শিহাবের দিকে তাকিয়ে বলল, আবিরকে বলে দিস শিহাব। শিহাব আর আরুষের সাথে মেহেরানের আগে থেকেই পরিচয় থাকলেও আবিরের সাথে পরিচয় নয় মেহেরান। শিহাব মাথা নাড়ালো। মেহেরান আবারও বলল, রাউশি তোকে ধরতে বলছি। শেষ কথাটা একটু ধমকে বলল। রাউশি না চাইতেও ধরল। নুজাইস বলল, শালা ধমকাধমকি কম কর। আর রাউশিকে বলল, অল দ্য বেস্ট রাউশি। যতই মেহেরানের বন্ধু হোক নুজাইস, ভার্সিটিতে রাউশির একজন স্যারের সামনে এভাবে। তারপরও স্যারের এমন সব কথাবার্তায় ভীষণ লজ্জা লাগছে রাউশির। শিহাবও রাউশিকে বেস্ট অফ লাক জানালো। মেহেরান আর রাউশি চলে গেল গেট পেরিয়ে। সেদিকে অপলক তাকিয়ে থাকলো নুজাইস। একদিকে খুব খুশি লাগলেও হৃদয়ের ব্যথাটা তখনও অক্ষত। আর না কখনো ঠিক হবে। বন্ধুর প্রিয়তমা রাউশি, তাকে ভালোবাসা যাবে না, তবে দূর থেকে দেখা যাবে। তাকে ছোঁয়া যাবে না, তবে দেখলে মন ভরে দেখা যাবে। ব্যবধানটা কষ্টের হলেও সয়ে নিতে হবে। তবুও রাউশির জন্য কোনো আকাঙ্ক্ষা আশা রাখা যাবে না। আর অন্য মন খুবই খুশি, কারণ রাউশি সুখে থাকবে ভবিষ্যতে।
মেহেরান নিজেও খুব সুখী হবে, কারণ ভালোবাসার মানুষকে পাচ্ছে তারা দুজন দুজনে। নোজাইস মন ভরে দোয়া করলো। শিহাবকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বিকেলের ঠান্ডা হাওয়াটা গা ছুঁয়ে দিচ্ছে। বাইকে বসা মেহেরানের আর রাউশি মেহেরানের পাঞ্জাবির এক অংশ ধরে বসেছে। মেহেরান কিছু বলেনি, তবে রেগে আছে। কোথায় জড়িয়ে ধরবে তা না, এভাবে বসেছে কোন আক্কেলে? রাস্তাটা সুন্দর, গ্রামটা বেশ উন্নত। দুজনের দিকে রাস্তায় হেঁটে চলা মানুষজন কিভাবে যেন তাকিয়ে আছে। রাউশি এক হাতে ওড়নাটা মাথায় দিল আর মুখটা ঢেকে নিল। লজ্জা লাগছে তার। মেহেরান বাইক চালাতে চালাতে রাউশিকে বলল, এত লজ্জা পাচ্ছি যে আজ? রাউশি থমথমে মুখে বলল, জানি না। জানি না মানে কি? কিছু না। হার মানল মেহেরান। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করলো, মন খারাপ করেছিলি কেন? রাউশির কথাগুলো আবার মনে পড়ল। আনমনে ঠোঁটের ঠোঁট চেপে একবার জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা আমি তো ডিভোর্সি, আমায় পরবর্তীতে ছেড়ে চলে যাবেন না তো? হাত কেঁপে উঠল রাউশির। মেহেরান ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। এই মেয়ের মনে কি কি চলে তা বুঝতে পারল, তবে কথার উত্তর দিল না। নোজাইসের কথা মতো সেই নদীর পাড়ে নিয়ে এলো রাউশিকে। সূর্যটা ডুবে যাচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে। এখান থেকে বহু দূরে পাহাড়ের কালো আবছায়া দেখা যায়। কত সুন্দর সেই দৃশ্য। নাম? রাউশি নামলো, সূর্যাস্ত দেখতে লাগলো আর ভাবতে লাগলো সময় কত তাড়াতাড়ি চলে যায় জীবনের। চোখের পলকের সাথেই যেন হারিয়ে যায় সময়। সেই সাথে পরিবর্তন হয় জীবনের গতিধারাও। আকাশ লাল লাল আভায় ছেয়ে গেছে, সাদা সাদা মেঘগুলোও নেই আর। মেহেরান বাইকটা সাইডে রেখে রাউশির পাশে এসে দাঁড়ালো। রাউশি অনুভব করতে লাগলো আজকের এই সুন্দর সন্ধ্যা, যা এর আগে কখনো তার জীবনে আসেনি। অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে হয় রাউশি। আমাদের জীবন একটাই, এই ছোট্ট জীবনে পিছুটান রেখে লাভ নেই, বরং শক্ত হাতে জীবনের বর্তমানটা গড়তে হয়। ভবিষ্যতে হয় তার ফলাফল। তবে মনুষ্য জাতি অতীত নিয়ে বেশি কৌতূহলী থাকে সবসময়। সেটা করা নিছকই ভুল। এক জীবনে এমন অনেক ঘটনাই ঘটবে, সেসব মনে না রেখে আমাদের উচিত সামনে এগিয়ে যাওয়া। সামনের দিকে তাকিয়ে থেকে রাউশির হাতের আঙ্গুলের ভাঁজে নিজের হাতের আঙ্গুল গলিয়ে দিল আর সরল গলায় বলল, আমার ভালোবাসা কয়েকদিনের জন্য না রাউশি, যে ছেড়ে চলে যাব। ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি, আজীবন এভাবেই ধরে রাখার জন্য ভালোবেসেছি। ছেড়ে যাওয়ার হলে তো তখনই যেতাম, যখন তোর বিয়ে হয়েছিল। রাউশি ছলছল চোখে মেহেরানের দিকে তাকালো। মেহেরান পুনরায় বলল, 3টে বছর আমি বিদেশে কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি, নোজাইস আর সাইদ জানে। তোকে সেসব বলবো না, শুধু মনে রাখবি পুরো বিশ্ব তোকে ছেড়ে তোর বিপক্ষে গেলেও এই মেহেরান সব সময় তোর সাথে থাকবে, ভালোবাসবে। মরে গেলেও শরীরের সমাধি হবে আমার এই ভালোবাসার নয়। অক্ষত আছে, অক্ষতই থেকে যাবে। তুই হলে আমার জান, মেহেরানের জান, মেহের জান। রাউশির হাতের বাঁধন আরো শক্ত করলো আর একটু পাশ ঘেঁষালো মেহেরানের। মেহেরানের কাঁধে মাথাটা এলিয়ে দিল। মেহেরান খুশি হলো। রাউশির বিয়ের কথাটা যেদিন মেহেরান শুনেছিল সেদিন তার দেশে ফেরার কথা ছিল। সেটা অবশ্য বাড়ির কাউকে না জানিয়ে, অর্থাৎ সারপ্রাইজ দেবার কথা ছিল। অথচ সেসব আর হয়ে উঠল না মেহেরানের। উদ্দেশ্য ছিল বাড়িতে গিয়েই বাবাকে বলবে রাউশিকে বিয়ে করার কথা। যত দূরেই থাকুক, এত বছর না দেখুক, তবে উজানের সাহায্যে সব সময় রাউশিকে দেখে গেছে মেহেরান। আর ভালোবাসাটাও ঠিক সেভাবেই হয়েছে। রাউশির বিয়ের দিন মেহেরান সেই যে বাসা থেকে বেরিয়েছিল, সারাদিন মদ খেয়ে রাস্তার ধারেই পড়েছিল। সাইদ মেহেরানের সাথেই থাকতো এক বাসায়। সাইদ সেদিন সারাদিন মেহেরানকে খুঁজেও পায়নি। ফোনটা হারিয়ে ফেলেছিল মেহেরান, তাই তো কেউ যোগাযোগও করতে পারছিল না। এদিকে সাইদ গাড়ি নিয়ে যখন বার্লিন শহর পুরো ঘুরছিল, ঠিক তখনই এক জায়গায় রাস্তার ধারে একটি বেঞ্চের নিচে মেহেরানকে দেখতে পায়। সাইদ তাড়াহুড়ো করে নেমে মেহেরানকে নিয়ে বাড়ি চলে যায়। মেহেরান রাউশির ছবি কখনো তার বন্ধুদেরও পর্যন্ত দেখাতো না, বলতো বিয়ের দিন দেখে নিস। অথচ
বিয়ের স্বপ্ন নিমিষে ভেঙে গিয়ে মেহেরানকে পাগল বানিয়ে দেয়। মেহেরান জার্মানির বড় একটি কোম্পানিতে খুব ভালো একটি পজিশনে চাকরি করছিল। সেটা ছেড়ে দিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করলেও সে মতামত পরিবর্তন করে নেয়। প্রতিদিন রাতে মোবাইল হাতে নিয়ে বারান্দায় বসে হু হু করে কাঁদত। এত গম্ভীর রকচটা একটা ছেলে নাকি রাতের আধারে ফোন জড়িয়ে ধরে কাঁদত, এটা কেউ বিশ্বাস করবে না। এলোমেলো মেহেরানকে যেই দেখত সেই অবাক হয়ে যেত। বেশিরভাগ সময় মেহেরানকে দেখা যেত একটি লেকের পাশে। রাতে পাওয়া যেত সে লেকের বেঞ্চের নিচে মদ খেয়ে পড়ে থাকতো সেখানে। ভালোবাসার পরাজয় মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়। মেহেরান যেন তার অন্যতম উদাহরণ। এত স্ট্রং পার্সোনালিটি পুরুষ নাকি বিরহে পুড়ে এভাবে ভেঙে পড়েছিল, সেটা হয়তো অনেকে বিশ্বাস করবে না। একটা বছর সেভাবে কাটিয়েছে মেহেরান। নিজেকে নিয়ে ভাবতেও ভুলে গিয়েছিল। সাইদি পাশে থেকেছে সব সময়। মেহেরান 1 বছর পর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করে। তখন রাউশি আর আয়েশের ব্যাপারটা অবশ্য জানতে পারে। এরপর আয়েশের সমস্ত খোঁজ খবর নেয় মেহেরান। আর এখানে থাকতেই সমস্ত কিছু জেনে যায় শেষের দিকে। তখন আয়াশ আর অনিমা লিভিংয়ে থাকতো। ব্যাপারটা বলতে চেয়েও বলা হয়নি কাজের ব্যস্ততায়। এরপর অবশ্য দেশে ফিরল যেদিন আয়াশটা দেশে ফিরেছে। এসে অবশ্য সমস্ত ব্যবস্থা মেহেরান আগে থেকেই করে রেখেছিল। তবে রাউশিকে সেদিন সামনাসামনি দেখে তার চোখ জুড়িয়ে গিয়েছিল। ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি আবার প্রিয়তমাকে পেয়ে যাবে সে। পুরনো ক্ষত জখম হচ্ছিল। সেই সময় জানতে পারল বন্ধু নুজাইস রাউশির প্রেমে মত্ত। অবশ্য নুজাইস বুঝতার ছেলে, মেহেরানের অব্যক্ত অনুভূতির সম্পর্কে অবগত ছিল সে। তবে সেই মেয়েটা যে রাউশি সেটা জানতো না। মেহেরান অবশ্য এত চিন্তিত ছিল না নুজাইসকে নিয়ে, কারণ নুজাইসকে সে ভালোভাবে চেনে। মেয়েটার যে মাঝে মাঝে এসব ভেবে মুড সুইং হয় এটা মেহেরান জানে। তার মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে রাউশি এখন শুধুই তার। তবে বিয়ের পর একদম অফিসিয়ালি তার একান্ত হয়ে যাবে। বহু কষ্টের ফল রাউশি। ছেড়ে যাওয়ার কথা তো মাথায়ও আসে না। রাউশি কাঁপা কাঁপা গলায় প্রথমবারের মতো মেহেরানকে বলল, ভালোবাসি আপনাকে। মেহেরান ঠোঁট কামড়ে হাসলো, তবে সেটা দেখলো না রাউশি। মেহেরান দুষ্টুমি করে বলল, বিয়েটা তাহলে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। রাউশি বুঝলো মেহেরানের দুষ্টুমি। মেহেরান পুনরায় দুষ্টুমি স্বরে বলল, আমার আফসোস তো এখানেই, তোর ওই রক্ত জমার মতো ঠোঁট জোড়ায় একটা বড় সড়ো চুমু খেতে পারছি না। তৃষ্ণার্ত কাক আমি। অসভ্য বলে রাউশি লজ্জা পেয়ে দূরে সরে গেল মেহেরানের। মেহেরান হেসে উঠল। সূর্য ডুবে গেছে, রাত হতে শুরু করেছে। হাত ঘড়িতে সময় দেখল 6:30 বাজে। মেহেরান রাউশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। হালকা পাতলা খাওয়া দাওয়া করতে করতে 8টা বেজে গেল। বেরিয়ে এসে বাইকে চড়ে বসলো দুজনে। আবারও পাড়ি দিল সেই গ্রাম্য রাস্তা বেয়ে। এবার রাউশি জড়িয়ে ধরে বসেছে মেহেরানকে। ঠান্ডা লাগছে তোর? না, আরাম লাগছে। মেহেরান মুচকে হাসলো। বাড়ি থেকে আর কিছুটা দূর বাকি, তখনই বাইকটা নষ্ট হয়ে গেল। মেহেরান চেষ্টা করলো, তবে আর স্টার্ট দিতে পারলো না। রাউশি নেমেছে একটু আগেই বলল, চলুন হেঁটেই যাই, আর তো বেশি দূর নয় মনে হয়। মেহেরান বলল, হেঁটে যাবি? রাউশির মাথা হ্যাঁ সূচক নাড়ালো। মেহেরান ফোন বের করে শিহাবকে কল করে জানালো বিষয়টা। শিহাব গাড়ি পাঠিয়ে দিবে কিনা জিজ্ঞাসা করলো। মেহেরান নাখুশ করলো। তারপর হাঁটা শুরু করলো দুজনে। কিছু দূর যেতে রাউশি দাঁড়িয়ে গেল। মেহেরান তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? রাউশি গিয়ে একটা উঁচু স্থানে দাঁড়ালো। মেহেরানকে এগিয়ে আসতে বলল। মেহেরানও এগিয়ে গেল। কি হয়েছে, এখানে এসে দাঁড়ালি যে? আপনি পিঠ দিয়ে দাঁড়ান তো। কেন? দাঁড়ান না। মেহেরান রাউশির কথা মতো দাঁড়ালো। রাউশি পেছন থেকে মেহেরানের গলা জড়িয়ে ধরে কাঁধে নিয়ে যাওয়ার আবদার করলো। মানা করলো না মেহেরান। পেছন থেকে রাউশি পায়ের উরুতে শক্ত করে ধরে হাঁটা শুরু করে। রাউশি বলে, পুরো রাস্তায় এভাবেই নিয়ে যাবেন? তারপর রাউশি মুস্কি মুস্কি হেসে মেহেরানের গলার কাছে মুখ নিল। মেহেরান রাউশির দুষ্টুমি বুঝতে পেরে বলল, এই সব কিছু আমি বিয়ের রাতেই পুষিয়ে দেবো রাউশি, মনে রাখিস।
রাউশি আরো শক্ত করে গলা জড়িয়ে ধরল। রাউশির নিঃশ্বাস মেহরানের গলায় এসে বাড়ি খাচ্ছে। এলোমেলো অনুভূতি হলেও সামলে নিল। এদিকে রাউশি মাথা এগিয়ে গিয়ে মেহরানের গালে টুপ করে একটা চুমু খেলো। মেহরান বলল, ভালো হচ্ছে না কিন্তু রাউশি, এর থেকেও আমি তোকে ভয়ানকভাবে জখম করব কিন্তু বলে দিলাম। বাড়িতে ফিরে সকলের সামনে পড়ে গেল মেহরান আর রাউশি। মাহাতাব খান মুখ টিপে হাসলেন। মাহাতাব খানের উর্মিলা বেগমের সাথে প্রেমের বিয়ে ছিল। তার বড় ছেলেও যে তারই অস্তিত্ব রক্ষা করছে এই ভেবে যেন গর্বিত হলেন তিনি। উর্মিলা বেগমও মুচকি মুচকি হাসছে। ছেলের বউ হিসেবে রাউশিকে পছন্দ করতেন তিনি অনেক আগে থেকে। তবে রূপা বেগম মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার পর ওনারাও মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু এখন মেয়েটা আবারও ফিরে এসেছে, এই নিয়ে উনি সন্তুষ্ট। স্বামীকে বলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করবেন বলে ভেবে রেখেছেন। মাহমুদ খান মেয়ে আর বড় ভাইয়ের ছেলেকে দেখছেন শুধু। মেয়ে যে লজ্জা পাচ্ছে তা তিনি বুঝে গেলেন। এটাও বুঝে গেলেন এই দুজনের মাঝে কিছু একটা চলছে। রূপা বেগমের দিকে তাকালেন। রূপা বেগম বিস্মিত চোখে চেয়ে আছে। মাহমুদ খান বড় ভাইয়ের দিকে তাকাতে দুজনে চোকাচোকে হয়ে গেল। মাহমুদ খান কেমন অস্বস্তিতে পড়লেন আজ। হাওলাদার বাড়ির বড়রাও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর ছেলে মেয়েরা মুখ টিপে টিপে হাসছে। উজান বাহানা খুঁজছে কখন একটু মুখ খুলতে পারবে। নোজাইস শান্ত চোখে তাকিয়ে আছে। রাউশির মুখটা দেখে হাসি পাচ্ছে তার। তবে মেহরান দেখলে কেলাবে ভেবে হাসিটা পেটেই চেপে রাখলো। এদিকে মেহরানের ভাবমূর্তি গম্ভীর হলেও রাউশি লজ্জা পাচ্ছে। সবার সামনে একই এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হলো। রাউশি মিনমিন করে বলল, আমি উপরে যাচ্ছি রুমে। বলেই হাঁটা ধরল। কেউ কিছু বলল না। মাহাতাব খানও ছেলে মেয়ে দুজনকে স্বাভাবিক করতে বাকিদের সাথে কথা বলা শুরু করলেন। তবে তার আগে মেহরানকে বললেন, রাতে আমার সাথে দেখা করো তুমি। মেহরান পকেটে দুহাত গুজে মাথা নেড়ে চলে যেতে নিতেই উজান, তানজিম, শিহাব, নোজাইস এসে ধরল তাকে। নোজাইস বন্ধুর কাঁধে হাত রেখে গান ধরল, তোর কোন কোন জায়গায় ব্যথালো বন্ধু মেহরান। বাকিটুকু গাওয়ার আগে শিহাব নোজাইসের মুখ চেপে ধরল। শিহাবও থতমত খেয়ে থেমে গেল। মেহরান কপাল কুঁচকে তাকালো। রাউশি সিঁড়ি বেয়ে ওঠার সময় স্পষ্ট শুনতে পেল সেই গান। বিস্মিত চোখ জোড়া ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে খুঁজতে লাগলো গান গাওয়া সে মানুষটিকে। এদিকে বাড়ির বড়রাও তাকালো কেমন করে, আর ছোটটা হাসছে। নোজাই সবার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। পাগল হয়েছিস? এসব কেমন গান, ছি। মেহরান কথাটা বললে নোজাইজ সাথে সাথে জবাব দিল, গানটা তোর জন্যই গাচ্ছিলাম। মেহরান দাঁতে দাঁত চিপে বলল, একটা মাইক এনে দেই, পুরো গ্রামটাকে শুনিয়ে দে। তোর আনার কি দরকার? আমি নিজেই তো গিয়ে নিয়ে আনতে পারতাম। মেহরান চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রাগটা গিলে নিল। সামনে হাঁটা ধরল। রাউশি মেহরানকে আসতে দেখে দৌড়ে উপরে উঠে যেতে নিতে কারোর সাথে ধাক্কা খেলো। সামনে তাকিয়ে দেখলো দুপুরের সেই যুবক। ধীরে হাঁটুন, পরে যাবেন তো। রাউশি মাথায় হাত দিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে আবির থামিয়ে দিয়ে বলল, রাউশি, আপনাকে আজ সুন্দর লাগছে। মেহরান স্পষ্ট শুনল কথাটা। ধীরে সুস্থে এগিয়ে এলো। রাউশি মেখে হাসার চেষ্টা করলো। আবির আবারও আগে থেকেই বলল, আমায় তো চিনোই না, আমার নাম আবির হাওলাদার। বলে নিজের ডান হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। রাউশির হাতের দিকে তাকালো। তখনই মেহরান উঠে এসে রাউশির বদলে নিজে আবিরের সাথে হ্যান্ডশেক করার সময় বলল, শি ইজ মিসেস মেহরান খান, নাইস টু মিট ইউ। বড়রা তাদের দেখতে না পেলেও নিচে থেকে নোজায়েজ, শিহাব, উজান, তানজিম ওরা দেখতে পেল। বাকিদের কপাল কুঁচকানো থাকলেও শিহাবের মুখাবয় কেমন চিন্তিত দেখালো তখন। আবির হাসার চেষ্টা করলো। রাউশির দিকে এক পলক তাকিয়ে নিচে নেমে গেল। রাউশি চলে যেতে নিলে পেছন থেকে মেহরান হাত চেপে ধরল রাউশির। রাউশির চলন থেমে গেল। মেহরানই রাউশির আগে গিয়ে রাউশিকে টেনে নিয়ে গেল। রাউশিও বাধ্য হয়ে গেল। মেহরান রাউশিকে টেনে রাউশির রুমে নিয়ে গেল। মুখের ভাবসাব স্বাভাবিকই রয়েছে। দরজা ভেতর থেকে লক করে দিল মেহরান। রাউশির চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মেহরানের দিকে। মেহরান রাউশিকে পাত্তা না দিয়ে রাউশির বেডে গিয়ে শুয়ে পড়ল। রাউশি মুখ কুঁচকে বলল, এভাবে নোংরা ভাবে আমার বিছানায় শুয়ে পড়লেন কেন? আপনার শাওয়ার নেওয়া উচিত।
চলো দুজনে একসাথে শাওয়ার নেই। মেহেরান বোমা ফেলে দিল যেন এই রুমটিতে। রাউশি চোখ বড় বড় করে বলল, আপনি কি অসভ্য মানুষ, ছি ছি। মেহেরান উঠে এলো। রাউশিও ভয়ে পিছিয়ে গেল। মেহেরান রাউশির কাছে ধীর পায়ে এগিয়ে এলো। রাউশিও ঠিক একইভাবে পেছাতে লাগলো। দেওয়ালে পিঠ ঠেকার আগে মেহেরান ঝড়ের গতিতে এসে রাউশির কোমর জড়িয়ে ধরল। রাউশি চোখ বুঝলো একবার। মেহেরানের হাত ভীষণ ঠান্ডা, সেটা কাপড়ের উপরেও যেন বোঝা গেল। এই লোক সাপ নাকি, এত ঠান্ডা কেন? মেহেরান ধীর স্বরে ঘোর লাগা কণ্ঠে আওড়ালো, সামনের জন যদি রাউশি খান হয় তাহলে এই মেহের খান অসভ্য, নির্লজ্জ, বেহায়া সবই হতে রাজি। রাউশির ঠোঁট দুটো চেপে আছে আর বড় বড় শ্বাস ফেলছে। এটা দেখে মেহেরান একটু হাসলো। চোখ জোড়া গিয়ে পড়ল রাউশি ঠোঁটের উপর। বড্ড টানছে। রাউশি ঠোঁট জোড়া। বহু কষ্টে নিজেকে সামলে নিল মেহেরান। রাউশি মুখ খুলল, খুবই দ্রুত বলল, ছাড়ো না আমায়। মেহেরান ছাড়ল না, বরং বাঁকা হেসে বলল, আজ বিকেলে আমার গালে কিস করেছিলি না তুই? রাউশি এবার চোখ খুলল। আর তখনই মেহেরান রাউশির গালে একটা চুমু খেয়ে রাউশিকে ছেড়ে দিল। রাউশিকে কোনো কথা বলতে না দিয়ে ব্যস্ত পায়ে দরজা খুলে চলে গেল। রাউশি গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে মেহেরানের যাওয়া দেখলো। শুধু মনে মনে ভাবলো, বিয়ের পর কি সারা দিনই চুমু খাবে এই লোক? রাতে রাউশি আর মেহেরান কিচ্ছু খেলো না, যেহেতু তারা আগেই খেয়ে এসেছে। তানজিম এসে মেহেরানের দরজা ধাক্কালো কয়েকবার। মেহেরান ফোনে কথা বলছিল, তখনই দরজা খুলে দিল। তানজিম বলল, ভাই সাদে এসো, সবাই মিলে জাপসে আড্ডা দেবো আজ। আরুষ ভাইও এসেছে। মেহেরান কান থেকে ফোন সরিয়ে বলল, যা, আমি আসছি। তানজিম চলে গেল। মেহেরান আবারও ফোনে কথা বলা শুরু করলো। আবারও অফিসে কিছু একটা কাজের সমস্যা হয়েছিল, তাই ম্যানেজার মেহেরানকে কল করেছে। মেহেরানকে না চাইতেও আগামীকাল চলে যেতে হবে। মেহেরান দম ফেলে গম্ভীর গলায় বলল, আমি আগামীকালই ঢাকা ব্যাক করব। রাউশিকে মাইশা এসে ডেকে গেছে একটু আগে। রাউশি যাওয়ার সময় চোখ পড়ল মেহেরানের দরজার দিকে। দরজাটা খোলা, তাই এগিয়ে এলো মেহেরান কি করছে দেখার জন্য। আর তখনই মেহেরান উপরোক্ত কথাটা বলায় সেটা শুনতে পেল রাউশি। না চাইতেও মনটা ভীষণ খারাপ হয়ে গেল রাউশির। মেহেরান পেছনে ঘুরেই দরজার সামনে রাউশিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। মুখটা কেমন চুপসে গেছে রাউশির। মেহেরান বুঝলো রাউশি তার কথা শুনেছে। রাউশির নিকটে এগিয়ে গেল মেহেরান। রাউশির মাথায় ডান হাতটা দিয়ে পড়ল। মন খারাপ করলি যে? আপনি আগামীকাল চলে যাচ্ছেন? আমার অফিসে কাজ আছে, ইম্পর্টেন্ট। তাই বলে এত তাড়াতাড়ি চলে যাবেন? কিছু করার নেই। রাউশি ফোঁস করে একটা শ্বাস ফেলল। রাউশি সহজেই কান্না আসে না, তবে মনটা খারাপ হলো ভীষণ। মেহেরান সেটা বুঝে গেল, তবে তারও কিছু করার নেই। রাউশির হাত ধরে বলল, ছাদে। রাউশির মন খারাপ হলেও কথা বাড়ালো না, মেহেরানের সাথে যাওয়া শুরু করলো। ছাদে পৌঁছে বাড়ির সব ছেলে মেয়েদের একটা নির্দিষ্ট স্থানে গোল করে বসতে থাকতে দেখা গেল। মেহেরানরা যেতেই দুজনের জন্য জায়গা করে দিল তারা। রাউশি এদিক ওদিক তাকাতে তাকাতে তার চোখ গিয়ে পড়ল আবিরের উপর, যে কিনা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর দৃষ্টি রাউশির উপর। চোখাচোখি হতেই তড়িৎ বেগে চোখ সরিয়ে নিল রাউশি। এদিকে এটা আবার খেয়াল করলো শিহাব। শিহাব বেজায় চিন্তিত, খারাপ কোনো কিছু আবার না হয়ে যায়। ওনারা এখান থেকে ভালোভাবে যেতে পারলেই যেন বাঁচে শিহাব। রাউশির সামনে বরাবর সাইমা বসে আছে। সাইমা তীক্ষ্ণ চোখ জোড়া রাউশির উপর ক্ষিপ্ত, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রাউশিকে। মেয়েটা ভীষণ সুন্দর, তার থেকেও কি বেশি সুন্দর? মেয়েটাকে কিছু বলতেও পারছে না মেহেরান এখানে থাকায়। তখনই ছাদের দরজার কাছে এসে দাঁড়ালো তাসবির। মেহেরানকে খুঁজলো, চোখে পড়তেই ডেকে উঠল, মেহরান ভাই। মুহূর্তে সবার দৃষ্টি আকর্ষণ করলো তাসবির। মেহেরান তাকাতেই তাসবির আবারও বলল, বড় বাবা তোমায় ডাকছে ভাইয়া, তাড়াতাড়ি এসো। মেহেরান আর চোখে একবার রাউশিকে দেখে নিয়ে উঠে তাসবিরকে নিয়ে চলে এলো নিচে তার বাবার রুমে। মাহাতাব খান, মাহমুদ খান, মাহবুব খান সহ ওনাদের গিন্নিরাও বসে রয়েছেন রুমটিতে। মেহেরান যেতেই সবাইকে দেখে কিছুটা হলেও আন্দাজ করলো ঠিক কোন বিষয়ে কথা হতে চলেছে এখানে। মেহেরান দুই হাত পকেটে গুজে শটান হয়ে দাঁড়ালো।
তাসবির চলে গেল উপরে। রুমের এই দৃশ্য দেখে মনে হচ্ছে মেহরানের বিচার কার্য অনুষ্ঠিত হবে এখন। মাহতাব খান সিঙ্গেল সোফাটায় মেহরানকে বসতে বলল। মেহরানও বসলো। মাহমুদ খান উঠে এসে মেহরানের পাশে বসলো। মাহতাব খান হালকা কেশে যথাসম্ভব কঠোরভাবে মেহরানকে সোজা সাপটা জিজ্ঞাসা করলেন, রাউশিকে পছন্দ করিস? মেহরানও ঠিক সেইভাবে সোজা সাপটা নিজের গাম্ভীর্য ধরে রেখেই বলল, ভালোবাসি আর বিয়েও করতে চাই, খুব তাড়াতাড়ি। মাহমুদ খান আর মাহবুব খান কেসে উঠলেন বড় ছেলের এই সোজা সাপটা কথাটা শুনে। উর্মিলা বেগম আর রূপা বেগম খুশি হলেন খুব। রোকসানা বেগম খুশিতে মেহরানকে বললেন, বাহ মেহরান বাবা, তুই তো দেখি খুব ফাস্ট। স্ত্রী এমন বেফাস কথা শুনে মাহবুব খান ধমকে বললেন, এসব কেমন কথাবার্তা? ফার্স্ট মানে কি? বড় ভাইজান ছোট ভাইজানও তো প্রেম চোখ রাঙালেন মাহতাব খান। মাহবুব খান থেমে গেলেন, মুখে কুলুপ আটলেন। মেহরান শুনল সবকিছু। মাহতাব খান ছেলের উত্তর সম্পর্কে সবসময় অবগত, এটাও আর অজানা কিছু ছিল না। ছেলে যে সবকিছু পরিষ্কার করে বলতে পছন্দ করে এই নিয়ে কোনো সন্দেহ নেই। মাহতাব খানের আয়াস পেয়ে যেন প্রশান্তির শীতল হাওয়া বয়ে গেল। কি সিদ্ধান্ত নিচ্ছ তাহলে? আমাদের বড়দের কথা শোনার মতো ছেলে তো তুমি না, তবুও আমার চাই। মেহরান কথার মাঝেই বলল, যেহেতু জানো তোমাদের কথা শোনার মতো ছেলে আমি নই, তাহলে যেই কথা বলবে সেটাও নিশ্চয়ই অমান্য করব। তাহলে তো আর বলার প্রয়োজন নেই। সিলেট থেকে ফেরার পরদিনই বিয়ের সব ব্যবস্থা করে ফেলো। মাহমুদ খান বিস্মিত নেত্রে কয়েক পলক ফেলে মেহরানকে জিজ্ঞাসা করলেন, বাবা তুই কি রাউশিকে সত্যি বিয়ে করতে চাস? মেহরান মাহমুদ খানের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, কোনো সন্দেহ আছে মেজো চাচা? আমি কি রাউশির যোগ্য নই? আমাকে মানতে কি তোমাদের নারাজ আছে? রূপা বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, এসব কি বলছো মেহরান বাবা? আমরা তো অনেক বেশি খুশি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও। এটা তো আমাদের সৌভাগ্যই। এমন ছেলে এই সময়কালে পাওয়া যে খুব মুশকিল। আর এমনিতেও আমার মেয়ে ডিভোর্সি। মেয়েটার 3টে বছরই তো আমি তো নষ্ট করে দিয়েছি। বাকি কথাটা বলতে দিল না মেহরান। অতীত অতীতই। অতীতকে মনে রেখে সামনে এগিয়ে যাওয়া কষ্টসাধ্য। আমাদের অতীত ভুলে কাজ করতে হবে। জীবনে একটাই। থামলো মেহরান, পুনরায় খুব সুন্দর করেই বলল, আর রাউশি, সে তো সোনার হরিণী। ওকে পেলে তো আমি নিজেই খুব সৌভাগ্যবান হব। দুষ্প্রাপ্য সেই রাউশিকে আমি বারবার পেতে চাই। মাহতাব খান খুশি হলেন ভীষণ। উর্মিলা বেগম রূপাকে ধরলেন খুশিতে। মাহমুদ খানও ভীষণ খুশি হলেন। মাহবুব খান মাথায় হাত দিয়ে আফসোসের সুরে বললেন, মেহরানের মতো ছেলের বাবা হতে না পেরে আমার কষ্ট হচ্ছে। আমার হাদারামটা তো গাধার মতো পড়ে আছে। এই ছেলেকে নিয়ে আমি পারি না। রোকসানা বেগম রেগে গেল, কিছু বললেন না। আরো কিছুক্ষণ কথা বলে মেহরান রুম থেকে বেরিয়ে গেল। উপরে যাওয়ার সময় রাউশির হাসি মাখা মুখটা ভেসে উঠল। ঠোঁটে একটা চমৎকার হাসি ফুটে উঠল। মেহরান উপলব্ধি করল তার এই এক জীবনে ভালোবাসা শুরু হয়েছে রাউশিতে, যে ভালোবাসার কোনো অন্তর নেই। তবে নতুন নতুন অনুভূতি আর ভালোবাসার হাজারটা কারণ আছে। মেহরান ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রাউশিকে দেখা যাচ্ছে এখান থেকে। মৃদু আলোর মুখে পড়ছে মেয়েটার। চুপ করে বসে আছে। মেহরান ভাবল এই মেয়েটা একান্তই তার হবে। সিলেটকে কেন প্রকৃতির কন্যা বলা হয় এটা হয়তো রাউশি আজই বুঝতে পারল। ভোর 6টায় ঘুম থেকে উঠেছে রাউশি আজ। শীত শীত একটা ভাব এসে গেছে প্রকৃতিতে। বারান্দায় দাঁড়িয়ে দূর দূরান্ত মুগ্ধ চোখে দেখছে রাউশি। বহু দূরে পিপিলিকার মতো পাহাড় দেখা যাচ্ছে। সারি সারি ক্ষেত আর হালকা কুয়াশাতে দেখতে যে কতটা ভালো লাগছে রাউশি এখন মুখে বলেও বর্ণনা করতে পারবে না। প্রকৃতির এই রূপ খুব কমই দেখেছে রাউশি। আজ খুব ভোরে উঠেছে মন খারাপ বিদায়। সারা রাতও যে খুব একটা ঘুম হয়েছে তা নয়, বরং সারা রাত কেটেছে তার এপাশ ওপাশ করতে করতে। তাই ভোর 6টায় অনায়াসে উঠতে পেরেছে। ভেবেছে একবার মেহরানের রুমে গিয়ে মানুষটাকে দেখে আসবে, কিন্তু এইসব এখন সমীচীন হবে না ভেবে নিজেকে সংযত রেখেছে। তবে আজ রাতে রাউশি বেশ ভয় পেয়েছে। মেহরান গভীর রাতে একবার এসেছিল দরজা লক করতে বলতে।
রাউশি মেহরানের কথা মতো তার রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়ে। তার রুমের সামনে খালি জায়গাটায় লাইট লাগানো, যা সারা রাত জ্বলে। রাউশি এপাশ ওপাশ করার সময় বেশ কয়েকবার লক্ষ্য করেছে তার রুমের সামনে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। ছায়াটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রাউশি মেহরানকে সন্দেহ করে, ভেবেছে ঘুম থেকে উঠলে জিজ্ঞাসা করবে আজ। এটা নিয়েও সারা রাত ঘুম হয়নি, তাই এত ভোরে উঠে বারান্দায় পাতানো বেতের চেয়ারে বসে বাহিরের দৃশ্য দেখেছে। এত স্নিগ্ধ স্বচ্ছ প্রকৃতি দেখেও মনটা তার ভীষণ খারাপ। মন চাইছে মেহরানকে গিয়ে বলতে, আমিও যাব আপনার সাথে, কিন্তু এটা ঠিক কতটা শোভনীয় হবে এটাই বড় কথা। রাউশি উঠে দাঁড়ালো। আজ হুট করে বাম চোখটা যেন লাফাচ্ছে তার। বড়দের থেকে শোনা বাম চোখ বেশি লাফালে নাকি আবার খারাপ কিছু হয়। রাউশি এইসব কুসংস্কারে খুব একটা বিশ্বাসী না হলেও তার মনটা অনেক খসখস করছে আজ। রুম থেকে বেরিয়ে দেখলো কেউ নেই, তবে নিচ থেকে কথার আওয়াজ আসছে। হয়তোবা বাড়ির গিন্নিরা জেগেছে আর সকালের নাস্তার ব্যবস্থা করছে। রাউশি পা টিপে টিপে মেহরানের রুমের সামনে গেল। মেহরানের রুমের দরজা খোলা আছে। রাউশি উকি মারল, কিন্তু রুমে কাউকে দেখতে পেল না। রাউশি কিছুক্ষণ এদিক ওদিক উকি মেরে চলে যাবে, সেই পেছন থেকে ডাক এলো, রাউশি দাঁড়া। রাউশিও দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে মেহরানকে দেখতে পেল রাউশির দিকে তাকিয়ে আছে। রাউশি হাসার চেষ্টা করলো। ভেতরে আয়। রাউশি পুনরায় পা টিপে টিপে ভেতরে ঢুকলো। মেহরান রাউশিকে এভাবে হাঁটতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? চোরের মতো হাঁটছিস কেন? রাউশি শটান হয়ে দাঁড়িয়ে গেল। প্রত্যুত্তর করলো না। মেহরানও আর কিছুই বলল না। মেহরান বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো। রাউশিকে বসতেও বলল না। সারা রাত ঘুমায়নি সে নিজেও। বারান্দায় বসে সিগারেট খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। শেষ রাতের দিকে একবার বেরিয়েছিল রুম থেকে, তখনই চোখে পড়ে এক ছায়া, যা হুট করেই চলে গেছে অন্যত্র। তবে মানুষটা যে রাউশির রুমের সামনে ছিল সেটা বুঝেছে মেহরান, কিন্তু মানুষটা কে এটা জানতে পারেনি। রাউশিকে নিয়ে ভীষণ চিন্তিত মেহরান। ভাবছে মেয়েটাকে সাথে নিয়ে যাবে নাকি এখানে রেখে যাবে। সাথে নিয়ে গেলে অবিবাহিত দুজন এক বাড়িতে থাকবে, এটা ভীষণ খারাপ দেখায়। আবার এই বাড়িতে রাউশিকে রেখে যেতেও মন চাচ্ছে না। এদিকে হুট করে বিয়ে করে নিল, বাবা মনক্ষুণ্ণ হবে। সব দিক থেকেই বিপদ। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? রাউশির কথা শুনে সবিত ফিরে পেল মেহরান। এতটাই চিন্তায় মগ্ন ছিল মেয়েটা যে তার রুমে এসেছে এটাও ভুলে বসেছে। এদিকে আয় তো রাউশি। রাউশি মেহরানের কথা মতো এগোলো। মেহরান রাউশির দিকে ঘুরল। রাউশি মেহরানের মুখোমুখি দাঁড়াতে মেহরান রাউশির দিকে ঝুঁকে রাউশির কোমল দুগালে দুই হাত রেখে নরম স্বরে জিজ্ঞাসা করলো, আজ আমার সাথে ঢাকা যাবি? রাউশির এমন প্রশ্নের সাথে মুখোমুখি হবে ভাবতে পারেনি। যাওয়ার ইচ্ছে তারও রয়েছে, কিন্তু সেটা যে মোটেও শোভনীয় নয় এটা নিয়েও তো বিরাট সমস্যা। রাউশির সময় নিল উত্তর দিতে। তৎক্ষণাৎ মেহরান নির্মিষে রাউশির দিকে পলকহীন তাকিয়ে থাকলো। আমরা তো এখনো অবিবাহিত, মন চাইলেও তো যেতে পারবো না। মেহরান ঠোঁট ফুলিয়ে একটা শ্বাস ছাড়ল। শটান হয়ে দাঁড়িয়ে রাউশির গাল থেকে হাত সরিয়ে মাথায় একটা হাত রেখেই বলল, এই জন্যই আগে থেকে আমাদের বিয়ে করা উচিত ছিল। রাউশি লজ্জা পেল, তবে মুখে সেটা প্রকাশ করলো না। স্বাভাবিকভাবে বাচ্চার মতো মেহরানের বলিষ্ঠ হাতের নিচে দাঁড়িয়ে রইল। মেহরান আবারও রাউশির দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলো, চল আমরা আজই বিয়ে করে ফেলি, পরিবারকে আমি ম্যানেজ করে নেব। রাউশির পছন্দ হলো না। বিয়ে নিয়ে তার স্বপ্ন ছিল, যেটা কিনা 3 বছর আগে ভেঙে গেল। আবারও নতুন করে স্বপ্নের আশা জাগতে শুরু করেছে মনে। কিন্তু হুটহাট এভাবে বিয়ে নিজেরও কেমন লাগলো, তাই মাথা দুদিকে নাড়িয়ে বলল, না, বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। রাউশি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, ইউ আর নট সেফ হেয়ার। রাউশি চমকালো। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। পর মুহূর্তে জিজ্ঞাসা করলো, হঠাৎ এই কথা কেন বলছেন? ভোর রাতে তোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়েছিল। আমি অবয়ব দেখেছি, তবে মানুষটাকে দেখতে পাইনি। রাউশিও এবার চিন্তিত হয়ে পড়ল। মেহরান আবারও বলল, আমার সাথেই চল তুই, বাকিটা আমি ম্যানেজ করে নেব না হয়। বিকেল 4টা বেজে 5 মিনিট।
মেহেরান গাড়িতে চড়ে বসলো। রাউশির চোখে অশ্রু টলমল করছে। সেও যেতে চেয়েছে, তবে মাহাতাব খান মানা করে দিয়েছে। রাউশির সুরক্ষিত থাকার দায়িত্ব নিয়েছেন। মেহেরানও আর কিছু বলতে পারেনি। মেহেরান রাউশির দিকে তাকালো।